হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তো অলরেডি আমি সেখানে বলেছিলাম যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে প্রিলিমসে এবং মেন্সে যা কোশ্চেন আছে আমি তোমাদেরকে পুরোটা সলভ করিয়ে দেবো, একটু ডিটেলসে ডিসকাশনও আমি তোমাদের করে দেবো যেখানে যেখানে প্রয়োজন হবে। ঠিক আছে, সামনে যেহেতু WBCS এর প্রিলিমিনারি এবং মেন্স আছে, যদিও এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বেরোয়নি, তবুও আমাদের প্রিপারেশান তো চালিয়ে যেতে হবে। তো চলো আমরা একটুখানি দেখি এগুলো। আর এটাও ঠিক যে যাতে আমাদের পিএসসি যাতে বেশি বেশি করে রিক্রুটমেন্ট করে, তো তার জন্য আমাদের সামনে পিএসসি অভিযান আছে। তো চলো আমরা সবাই কিন্তু সেখানে যাব, আমিও সেখানে আসব। তোমরা পারলে যারা আমার এই ভিডিওটা দেখবে তারা প্রত্যেকে কিন্তু এসো, কারণ এটা কিন্তু শুধুমাত্র যারা যারা কিনা স্টুডেন্ট আছে শুধুমাত্র তাদের নয়, এটা কিন্তু একটা ক্রাইসিস, বিরাট বড় একটা কিন্তু সমস্যা। তো আমরা প্রত্যেকে মিলে যদি এটা একসঙ্গে যদি আমরা প্রোটেস্ট করতে না পারি তাহলে কিন্তু ফিউচারে কিন্তু অনেক দুঃখ কপালে আছে আর কি। তো চলো আমরা ইকোনমি সিরিজটা আপাতত দেখি। বলেছে দ্য মেন অবজেক্টিভ অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডস লোন টু ইন্ডিয়া ইজ টু। তো যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে ইন্ডিয়াকে যে লোন দেয় তার প্রধান কারণ কি? ওকে, তো বলছে অপশান এ বলছে মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, অপশান বি বলছে ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাকশন, ডিক্রিজ ডেফিসিট ইন দ্য ইউনিয়ন বাজেট, ইমপ্রুভ টেকনোলজি। দেখো এগুলো কোনোটাই হবে না। ঠিক আছে, আনসার কী হবে? মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। ওকে, হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? আগের দিন আমি ছোট্ট করে বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড অফ ইকোনমিক ট্রানজ্যাকশন বিটুইন দ্য রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। ঠিক আছে, এবং সেখানে যদি আমরা দেখি কি যে আমরা যেই পরিমাণে যা ইম্পোর্ট করি বা আমরা যা নিয়ে আসি আমাদের দেশে রিসোর্স আকারে, তার থেকে আমাদের দেশ থেকে বেরিয়ে যায় কিন্তু অনেক বেশি। ওকে, এর ফলে কি হয়? একটা ডেফিসিট তৈরি হয়। ওকে, ব্যালেন্স অফ পেমেন্টের একটা পোর্শন হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। আমরা দেখব কারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আসে। তো দুখানা অ্যাকাউন্ট হয়, তোমরা জানো কি না জানি না, বলে দিই আমি। হ্যাঁ, ব্যালেন্স অফ পেমেন্ট যখন আমরা পড়বো তার দুখানা অ্যাকাউন্ট হয়, একটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট, একটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, তো এই দুটোর মধ্যে দেখতে পাবো কি একটা বড় গ্যাপ আছে। ইন্ডিয়াতে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আছে অনেক বেশি। ওকে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু ইন্ডিয়া ডেফিসিটে নেই, সারপ্লাসে আছে, কারণ এখানে এফডিআই যেহেতু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আছে। যাকগে, এটা ইটসেলফ একটা বিরাট বড় চ্যাপ্টার। ছোট করে যদি তোমাদের বলি যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি IMF এর কাছ থেকে লোন নেয়, তার প্রধান কারণ হচ্ছে কি? টু মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইন দ্য কান্ট্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি, SFDA? এটা বহু পুরনো। এই SFDA তৈরি করা হয়েছিল 1971। এটা তৈরি করা হয়েছিল টু ড্র আপ দ্য সুইটেবল প্রোগ্রাম ফর ইমপ্রুভ এগ্রিকালচার অ্যান্ড সাবসিডিয়ারি অকুপেশনস। ঠিক আছে, এগ্রিকালচার এবং তার সেই রিলেটেড অকুপেশনগুলোকে বুস্ট করার জন্য এই SFDA ফান্ড তৈরি করা হয়েছিল কবে? 1971-এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। The fifth 5-year plan was terminated at the end of 4th year because আগের দিনও তোমাদের বলেছিলাম যে ফিফথ 5-year প্ল্যানের টেনিওর ছিল কত না 1974 থেকে 1979 পর্যন্ত, এটা ছিল টেনিওর। কিন্তু দেখা যায় কি যে 1978 সালে এসে কিন্তু তা বন্ধ হয়ে যায়। তার কারণ কি? কেন্দ্রে কংগ্রেস সরকার, তার পতন হয় এবং সেই জায়গায় আসে কি? জনতা সরকার। ঠিক আছে, তাহলে তো আমি বলেইছিলাম আগের দিন, তো এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? The Janata Party wanted to start a new plan with change objective and patterns. তোমাদের মনে আছে আশা করি। এবং জনতা সরকার ক্ষমতায় আসার পরে জনতা সরকার 6th 5-year প্ল্যান দিয়েছিল এবং প্রথম রোলিং প্ল্যানের কনসেপ্ট দিয়েছিল কবে? 1978 থেকে 1983 পর্যন্ত। এইটা ছিল 10 year। কিন্তু 2 বছর পরে আবার জনতা সরকারের পতন হয়, পুনরায় আবার কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। তাই কংগ্রেস সরকার এসে আবার কি করে? নতুন করে আবার পুনরায় 6th 5-year প্ল্যান চালু করে। সেটা হয়েছিল 1980 থেকে 85 পর্যন্ত। ঠিক আছে, তো মনে রেখো। তো অ্যাকর্ডিং টু অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং GNP? তো বলে GNP যখন কাউন্ট করবো তখন নিচের কোনটা লাগবে না। আচ্ছা বলো তো GNP মানে কি? GNP কোথা থেকে পাবো? আগে জিডিপিতে যাই। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলে? দেখো, জিডিপি বলতে বোঝায় উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া যেই পরিমাণ গুডস এবং সার্ভিসেস যা উৎপাদন করা হয়, সেটা কোনো ফরেনার করতে পারে বা ইন্ডিয়ান করতে পারে, কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার ইয়ারে তার যা মানি ভ্যালু সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, যা উৎপাদন হয় সেটাকে আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট।
এবারে জিডিপি থেকে আমাকে জানতে চেয়েছে কি জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তা আমি কি বলেছিলাম, জিডিপিতে ফরেনারও যা প্রোডাকশন করেছে সেটাও আছে, প্লাস ইন্ডিয়ানরা যারা করেছে সেটাও আছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এবারে ফরেনাররা যা ইনকাম করেছে সেটা তাদের দেশে নিয়ে যাবে। তেমনিভাবে আমাদের দেশেরও অনেক লোকজন আছে যারা বাইরে কাজবাজ করে, তারাও রেমিটেন্স হিসাবে আমাদের দেশে টাকা পাঠায়, ঠিক কি না? তাহলে সেটাও আমরা ইনক্লুড করব। এবং যা আমাদের থেকে বেরিয়ে যায় আর যা আসে সেটাকে যদি আমি অ্যাডজাস্ট করি সেটাকে বলা হয় কি NFIA, ঠিক আছে, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট মানে কি, দুটো ডিফারেন্স, যা যায় এবং যা আসে তার ডিফারেন্সটাকে বলি। এবারে জিডিপি থেকে আমি যদি জিডিপির সঙ্গে যদি আমি NFIA যদি অ্যাড করি তাহলে পাবো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাবো। এবারে হিসেব মতো হওয়া উচিত, যেহেতু জিডিপি তার সঙ্গে আমি NFIA অ্যাড করছি, জিএনপি জিডিপি থেকে বড় হওয়া উচিত ইন্ডিয়াতে, দেখলে মনে হয়, তাই না, যেহেতু অ্যাড করছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে হয় কি, জিডিপি থেকে জিএনপি ছোট হয়, ঠিক আছে, আই রিপিট, জিডিপি থেকে জিএনপি ছোট হয়। কেন ছোট হয় না, আমাদের দেশ থেকে বেরিয়ে যায় অনেক বেশি, আমাদের দেশে আসে অনেক কম, তাই এই NFIAটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়, ঠিক আছে, নেগেটিভ হয়। তাই জিডিপি থেকে NFIAটা যেহেতু নেগেটিভ হয় এবং সেটা যেহেতু জিডিপির সঙ্গে আমরা যোগ করি, তো নেগেটিভটাই যোগ করি এবং তাই জিএনপিটা আমাদের ছোট হয়। তো বাই দ্য ওয়ে, এখানে কোশ্চেন জানতে চেয়েছে কি, যে কোনটা ধরা হবে না। দেখো, জিডিপি আকারে আমরা অন্য কথাও বলতে পারি, ঠিক আছে, এটা আমি অন্য কথাও বলতে পারি এরকম করে, গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার, বা এটাকে Y = C + I + G, ঠিক আছে, প্লাস X - M, এরকম একটা ইকুয়েশন হয়, ঠিক আছে, যেখানে কনজামশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টাল এক্সপেন্ডিচার এবং X এবং M কে আমরা কি করি না, সেটাকে আমরা NFIA আকারে লিখি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোনটা হবে না, পারচেজ অফ গুডস বাই দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে, এটা আমার লাগবে আমার। তারপরে বলছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, এটাও আমার লাগবে। পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন, এটা আমার লাগবে না, ঠিক আছে, নেট ফর এটাও লাগবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আনসার কি হবে, আনসার হবে কিন্তু C, দ্যাট ইজ পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন, ঠিক আছে। পার ক্যাপিটা ইনকাম কাকে বলে, টোটাল যা ইনকাম, ঠিক আছে, টোটাল যা ইনকাম তাকে যদি আমরা পপুলেশন দিয়ে ভাগ করি তাহলে পাবো পার ক্যাপিটা ইনকাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মেথড অফ এস্টিমেটিং দ্য ন্যাশনাল ইনকাম অফ আ কান্ট্রি, ঠিক আছে। তো বলছে যে কোনটা একটা মেথড নয়। দেখো, তিনখানা মেথড হয় তোমরা জানো, প্রোডাকশন মেথড, ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড, বাট এক্সপোর্ট ইম্পোর্ট মেথড বলে কিছু হয় না, ঠিক আছে। এই প্রোডাকশন মেথডকে ভালোবেসে আমরা ভ্যালু অ্যাডেড মেথড বলে ডাকি, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড মেথড বলে ডাকি, মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে ন্যাশনাল ইনকামকে, ঠিক আছে, আমাদের দেশে ন্যাশনাল ইনকামকে কাউন্ট করে CSO, ঠিক আছে। CSO তৈরি হয়েছিল কবে, 1949-এ। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এটা ছিল, আগের নাম ছিল, রিসেন্টলি নাম চেঞ্জ করে হয়েছে কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ঠিক আছে, অর্গানাইজেশনটা অফিস হয়ে গেছে, মাথায় রেখো, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাও কিন্তু আসে। আচ্ছা, একটু ছোট্ট করে তোমাদের বলে নিই কয়েকটা কথা, ন্যাশনাল ইনকামের কথা যেহেতু বারবার করে আসছে, আগেরটা দিয়ে একটু কথা বলে নি। শোনো, কখনো কখনো তোমরা পাবে যে ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস, তাই না, স্যার, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তো ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস জিনিসটা কি ছোট্ট করে বলে দিই, তোমরা একটু শুনে রাখো। আগে চলো জিডিপি জিএনপি যাই দিক না কেন ভুলে যাও, আগে বেসিক কনসেপ্টে আসো, হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট অ্যান্ড হোয়াট ইজ মার্কেট প্রাইস, ঠিক আছে। ছোট্ট করে বলছি, শুনে নাও। দেখো, ফ্যাক্টর কস্ট বলতে বোঝায় ফ্যাক্টরগুলোর কস্ট। এবার উৎপাদনের জন্য 4খানা ফ্যাক্টর আছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। কি কি, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি অর্গানাইজেশন। দেখো, ল্যান্ড কি পায়, ল্যান্ড পায় রেন্ট, ঠিক, ল্যান্ড কি পায়, ল্যান্ড পায় রেন্ট। লেবার কি পায়, ওয়েজেস পায়। ক্যাপিটাল কি পায়, ক্যাপিটাল পায় রেট অফ ইন্টারেস্ট। আর অর্গানাইজেশন পায় কি, প্রফিট। তাহলে আমি যদি পরের কোশ্চেনটা দেখো, আমি যদি ইনকাম মেথডে যদি যাই না, তাহলে যদি আমি এই 4টে জিনিসকে অ্যাড করে দিই, এই 4টে জিনিসকে, মানে আমি যদি রেন্ট, ওয়েজেস
রেট অফ ইন্টারেস্ট প্লাস প্রফিটকে যদি অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাবে না, এগুলো হয়ে যাবে ফ্যাক্টরসগুলোর ইনকাম। ঠিক আছে, তো সেইগুলোকে যোগ করে দিলে ন্যাশনাল ইনকাম পেয়ে যাবো সিম্পলভাবে, এটাও হয়। আচ্ছা, এবারে আসো আমি বলি কি যে হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট। তাহলে এইগুলো যেগুলো আমি লিখলাম এগুলো হলো কি আমার ফ্যাক্টর কস্ট। সিম্পলভাবে এগুলো হলো কি আমার ফ্যাক্টর কস্ট, মানে ফ্যাক্টর কোনো একটা জিনিসকে উৎপাদন করতে গেলে তার কি খরচা সেইটা। তাহলে এবারে কথাটা হচ্ছে, তাহলে আমি লিখলাম আমি যে রেন্ট, ঠিক আছে, ওয়েজেস, ঠিক আছে, রেন্ট, ওয়েজেস, রেট অফ ইন্টারেস্ট প্লাস প্রফিট হয়ে গেল। এটা হয়ে গেল আমার কি ফ্যাক্টর কস্ট। ওকে, কিন্তু আমি উৎপাদন করলেই তো আমি বিক্রি করতে পারবো না, তাই না? উৎপাদন করলেই কি আমি বিক্রি করতে পারবো না? কেন পারবো না? সরকার বলবে যে তুমি যেহেতু উৎপাদন করেছো আমাকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। ঠিক কথা, আমাকে ট্যাক্স দিতে হবে। কোন ট্যাক্স হবে? তোমরা আশা করি পড়ার সময় মুখস্থ করো হয়তো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাই না? কেন ইনডাইরেক্ট ট্যাক্স আর নেট কেন বলি যেখানে একটুখানি। আচ্ছা তোমরা বলো তো, উৎপাদনের জন্য আমরা যে শুল্ক দিই যেটাকে আমরা বলি উৎপাদন শুল্ক, সেটা কি ডাইরেক্ট ট্যাক্স? অবভিয়াসলি নয়, সেটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা ফ্যাক্টর কস্ট উৎপাদন করলাম, এবারে আমরা বিক্রি করব। বিক্রি করার জন্য কি করতে হবে? ইনডাইরেক্ট ট্যাক্সকে সরকার লাগু করবে, বাস উৎপাদন করা হয়ে গেল, সরকার ট্যাক্স লাগু করলো, বাস বিক্রির জন্য রেডি, ইকুয়ালস টু মার্কেট প্রাইস। সিম্পল জিনিস। তাহলে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়ালস টু মার্কেট প্রাইস। দাঁড়াও, এখনো শেষ হয়নি, ঠিক আছে? পিকচার আবি বাকি হয় মেরে দোস্ত। কেন বাকি হয় দেখো বলছি। তাহলে এটা গেল একটা অর্ডিনারি কথা। অর্ডিনারি কথা মানে একটা জেনারেলাইজ একটা স্টেটমেন্ট, এটা যে কোনো ক্যাপিটালিস্টিক দেশের জন্য এই কথাটা সত্যি কথা, ঠিক আছে? কিন্তু যদি এইরকম হয় যে সরকার যদি একটু জনকল্যাণমূলক কিছু করতে চায়, না করার তো কোনো কারণ নেই, ঠিক আছে? যেমন ধরো আমাদের মতো দেশ যেখানে আমরা ওয়েলফেয়ার কান্ট্রিতে বা আমরা ওয়েলফেয়ার নেশনে বিশ্বাস করি, ঠিক? ডিপিএসপিতে তোমরা পড়েছো, আমরা পড়ি ওয়েলফেয়ার নেশনের কনসেপ্ট। তাহলে এবারে তার জন্য কি করে না, গভর্নমেন্ট কি করে, এমন কিছু কিছু কমোডিটি থাকে যেগুলো অত্যাবশ্যকীয় কমোডিটি, ঠিক আছে? যেমন কৃষকদের জন্য সার লাগে, ঠিক আছে, ওষুধ লাগে, আমরা খাই, কমন পিপল যারা আছি তাদের প্রয়োজন থাকে, তারপরে গ্যাস আছে, এরকম প্রচুর কমোডিটি আছে যেগুলো মানুষের অত্যাবশ্যকীয় খুবই খুবই প্রয়োজন। সরকার বলবে কি যে যদি এমন কোনো অত্যাবশ্যকীয় পণ্যের দাম হয়ে যায় যেটা কিনা সাধারণ মানুষ অ্যাচিভ করতে পারে না, অনেক দাম হয়ে গেছে, সরকার চাইলে করতে পারে কি, যাতে সাধারণ মানুষ অ্যাচিভ করতে পারে, সরকার তার জন্য সাবসিডি দিতে পারে। বেসিক্যালি সাবসিডি কেন দেওয়া হয়? সাবসিডি দেওয়া হয় যাতে সাধারণ মানুষ ওই কমোডিটিটাকে অ্যাচিভ করতে পারে, কিনতে পারে, তাই না? দেখা গেল একটা গ্যাসের দাম উৎপাদন যদি আজকে যদি যা দাম, আজকে এমনি তো 1080 টাকা দাম আছে, তো তাতে হয়েছে কি অনেক সাধারণ মানুষ গ্যাস কিনতে পারে না, স্বাভাবিকভাবে অনেকেই কিনতে পারে না। কিন্তু সরকার যদি করে কি, একটু সাবসিডির পরিমাণ যদি বাড়িয়ে দেয়, ঠিক আছে, এবং সাধারণ মানুষ যদি সেটা 500 টাকা, ঠিক আছে, বা এরকম মধ্যে রাখা হয়, তাহলে যারা কিনতে পারতো না অবভিয়াসলি তারা এখন এফোর্ড করতে পারবে, কিনতে পারবে। তাহলে গভর্নমেন্ট যদি সাবসিডি দেয় তাহলে কি হবে দেখো, তাহলে একই রকমভাবে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স, এটা তো থাকবেই থাকবে, এটা থাকবেই থাকবে। উৎপাদন করেছো, ট্যাক্স দিতেই হবে। গভর্নমেন্ট বলবে আমি তোমাকে সাবসিডি দিচ্ছি, তাহলে সাবসিডি দিচ্ছি মানে কি, এখান থেকে আমি সাবসিডিটা বাদ দেবো, তাহলে পাবো কি মার্কেট প্রাইস, ঠিক তো? মার্কেট প্রাইস। তাহলে দাঁড়ালো কি, যদি সাবসিডি দেয়, সাবসিডি দিতেই হবে এমন কোনো কথা নেই, যদি দেয় তাহলে তার ইকুয়েশনটা হচ্ছে এইটা। কঠিন তো কিছুই না, খুবই সহজ জিনিস। ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স, স্বাভাবিক। এবার সরকার বলবে আমি সাবসিডি দেবো, সাবসিডি দিল ইকুয়ালস টু মার্কেট প্রাইস। চলো আমি ছোট্ট করে অঙ্ক করে দেখাই। ধরুন ফ্যাক্টর কস্ট ছিল 300 টাকা, ঠিক আছে? সরকার বলবে কি তুমি উৎপাদন করেছো, আমাকে 10 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সরকার যদি সাবসিডি না দেয় তাহলে 310 টাকা কি মার্কেট প্রাইস। সরকার বলবে আমি সাবসিডি দিতে চাই, চলো আমি তোমাকে 6 টাকা সাবসিডি দিচ্ছি, তাহলে একই রকমভাবে 300 টাকা, ঠিক আছে, 300 টাকা প্লাস 10 টাকা মাইনাস 6 টাকা, তাহলে হবে কি আমার 304 টাকা হয়ে যাবে কি আমার মার্কেট প্রাইস। সিম্পল জিনিস। তাহলে এই দুটোকে একসঙ্গে বারবার যেহেতু লিখছি, এই দুটোকে একসঙ্গে বলা হয় কি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। মানে কি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলতে মানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এই দুটোকে একসঙ্গে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স। যদি দুটো একসঙ্গে থাকে তবে, যদি সরকার সাবসিডি দেয় তবে বলবো, আদারওয়াইজ কিন্তু বলবো না স্বাভাবিকভাবে।
ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো একটুখানি এগুলো মাথায় রেখো। ওকে, ফ্যাক্টর কস্ট যদি সাবসিডি না দেয় তাহলে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স ইকুয়ালস টু মার্কেট প্রাইস। আর যদি সরকার যদি সাবসিডি দেয়, ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি ইকুয়ালস টু মার্কেট প্রাইস। সিম্পল জিনিস। এবারে প্রশ্ন তোমাদের করতে পারে যে কখনো কখনো ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস কি সেম হতে পারে? যদি সরকার সাবসিডি না দেয় তাহলে হয় কি, তাহলে ফ্যাক্টর কস্টের থেকে মার্কেট প্রাইস বেশি হবে স্বাভাবিকভাবে। আর যদি সরকার সাবসিডি দেয় তাহলে তিনটে কন্ডিশন হতে পারে। কি কি হতে পারে? এক তো হতে পারে ফ্যাক্টর কস্টের থেকে মার্কেট প্রাইস বেশি হতে পারে কিন্তু আগের থেকে কম, নাম্বার 1। নাম্বার 2, ফ্যাক্টর কস্টের থেকে মার্কেট প্রাইস কম হতে পারে। আর নাম্বার 3, ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু মার্কেট প্রাইস হতে পারে। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ড করছে সরকার কতটা সাবসিডি দিচ্ছে তার উপর, স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তো এই কয়েকটা কথা মাথায় রেখো, এটা মাথায় রেখো। তাহলে পরীক্ষায় যদি কখনো তোমার জানতে চায় যে কখনো কখনো ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু মার্কেট প্রাইস কি হতে পারে, ইজ ইট পসিবল? হ্যাঁ, হতে পারে। কখন? না, যদি গভর্নমেন্ট যা ট্যাক্স লাগু করে সেটাই যদি সাবসিডি আকারে প্রোভাইড করে তাহলেই সম্ভব, আদারওয়াইজ কিন্তু নয়। ঠিক আছে, দেখ অনেক কথা বললাম, তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে পারো, আমি পুনরায় আবার এটাকে বলে দেবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্মস আর, তো ল্যান্ড রিফর্মের মেন অবজেক্টিভ কী ছিল জানতে চেয়েছে? ইনক্রিজ দ্য প্রোডাকশন অবভিয়াসলি, ইনক্রিজেস ইন দ্য পারচেজিং পাওয়ার অফ রুরাল পিপল অবভিয়াসলি। নেক্সট বলছে কি? ইকোনমিক ডেভেলপমেন্ট উইথ ইকুইটি ইন ডিস্ট্রিবিউশন, একদমই ঠিক কথা। তো অল অফ দ্য উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। আইআরডিপি মিনস, তো বলছে আইআরডিপির ফুল ফর্ম কি? দেখো এটা বেসিক্যালি 1978-এ নিয়েছিলাম। ঠিক আছে, 1978-এ, আর লাগু হয়েছিল বেসিক্যালি 1980-তে, মাথায় রেখো। কিন্তু ইট ইজ দ্য 1 এপ্রিল 1999 সরকার করলো কি, নতুন একটা প্রজেক্ট হাতে নিল, তার নাম হচ্ছে স্বর্ণ জয়ন্তী। হ্যাঁ, স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা। ঠিক আছে, স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা 1999 সালে নিয়েছিল। তখন আইআরডিপি এবং এর সঙ্গে আর কয়েকটা অ্যালাইড প্রজেক্টকে একসঙ্গে মার্জ করে দেওয়া হয়। ঠিক আছে, তো বেসিক্যালি এখন আর আইআরডিপি নেই, তো এর মধ্যে মার্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আইআরডিপির ফুল ফর্ম কি? আইআরডিপির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি করা হতো এর আন্ডারে? কৃষকদেরকে খুব চিপ রেটে তাদেরকে লোন টোন দেওয়া হতো, যারা তাদের সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য পিরিয়ড অফ N1 প্ল্যান? তো এদের মধ্যে কোনটা N1 প্ল্যানের পিরিয়ড? তোমরা জানো, খুব পাতি প্রশ্ন একটা, 1966 to 69। ঠিক আছে, কেন করা হয়েছিল তোমাদের আশা করি এটাও মনে আছে। তো এটা ছিল, দেখো এটা ছিল ফার্স্ট 5 প্ল্যান। ঠিক আছে, 51 থেকে 56, 56 থেকে 61 ছিল সেকেন্ড। ঠিক, 61 থেকে 66 ছিল থার্ড। থার্ডের পরে কি হয়েছিল তোমাদের মনে আছে আশা করি, যে সেই সময় যুদ্ধ বিগ্রহ আমাদের দেশে লেগেছিল, তাতে ইকোনমিক কন্ডিশন খুব আনস্টেবল হয়ে গেছিল। তো যেই কারণে আমরা কি করেছিলাম, একটা প্ল্যান হলিডে নিয়েছিলাম 1966 to 69। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং এস্টিমেটস দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো অলরেডি আমি এটা বলে দিয়েছি, এটা করে কে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কিন্তু রাইট নাও যদি আমি বলি, তো এখন তো আর সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন নামটা নেই, এখন হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ওকে, আচ্ছা, যদি বলে ন্যাশনাল ইনকাম ইকুয়ালস টু কি? ঠিক আছে, ন্যাশনাল ইনকাম ইকুয়ালস টু কি? এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাই ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, মনে রাখো, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল ইনকাম। মার্কেট প্রাইস কিন্তু নয়, মার্কেট প্রাইস কিন্তু নয়। কেন নয়? আবার বলছি, ফ্যাক্টর কস্টের সঙ্গে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স যোগ হবে তবে মার্কেট প্রাইস। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু ন্যাশনাল ইনকামে কাউন্ট করবো না, তাহলে ডাবল কাউন্টিং হবে, এরার হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুইভ্যালেন্ট টু ন্যাশনাল ইনকাম। তো এটাও একটু মাথায় রেখো, পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট। দ্য প্লেস ওয়ার ব্যাঙ্ক সেটেল দেয়ার মিউচুয়াল ক্লেমস অ্যান্ড অ্যাকাউন্টস ইজ নোন অ্যাজ, তো বলছে এমন একটা জায়গা যেখানে ব্যাঙ্কগুলো তাদের মিউচুয়াল গুলো ক্লেম করে, তাকে বলা হয় ক্লিয়ারিং হাউস। এটা এই বছরও মেন্সে কোশ্চেনটা ছিল। ঠিক আছে, এই ক্লিয়ারিং হাউসের কাজ কে করে জানো? এই কাজটা করে আরবিআই। ঠিক আছে, এই কাজটা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মাথায় রেখো। দ্য আর্লিয়ার নেম অফ WTO ওয়াজ, দেখা যাক। তো বলছে WTOর আগের নাম কি ছিল? আগের নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড।
তো এই গ্যাট চুক্তি সাইন হয়েছিল কবে জানো? সাইন হয়েছিল 1947-এ, ঠিক আছে, যেটা কেম টু ফোর্স হয়েছিল 1 জানুয়ারি 1948 থেকে, ঠিক আছে। এবং তারপরে 1995 সালে এই গ্যাটের নাম চেঞ্জ হয়ে যায় কি ডব্লিউটিও। ডব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় আছে? সুইজারল্যান্ডের জেনেভাতে। ডব্লিউটিওর কাজ কি জানো? গোটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে যে দেশগুলো যেগুলো আছে তাদের প্রত্যেকের সঙ্গে যাতে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলে সেটা দেখা কিন্তু ডব্লিউটিওর কাজ। এবং অবভিয়াসলি কোনো দেশ যাতে ডাম্পিং না করে সেটাও কিন্তু দেখবে কে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাই দ্য ওয়ে, ডাম্পিং কাকে বলে জানো তো? যদি কোনো দেশ ইচ্ছে করে নিজের দেশের কোনো একটা কমোডিটির দাম বেশি রেখে অন্য কোনো দেশে যদি খুব লো রেটে, যদি মানে লো রেট বলবো না, কম দামে যদি বিক্রি করে কোনো কমোডিটিকে, তাহলে সেটাকে বলা হয় কি? ডাম্পিং করা। এবং সেটা কিন্তু একটা ওয়ার্ল্ড ট্রেডের এটা এগেনস্টে, এটা কিন্তু ইটস নট আ ফেয়ার জিনিস, এটা ফেয়ার জিনিস মোটেই নয়, এটা একটা ইললিগাল প্র্যাকটিস, মাথায় রেখো। দোজ হু বেনিফিট ফ্রম ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশন কাকে বলে তোমরা জানো? এটা খুব সহজ একটা জিনিস। when the price of মানে জেনারেল প্রাইস ইন্ডেক্স যখন বাড়তে থাকে, যখন কোনো একাধিক কমোডিটির দাম যখন বাড়তে থাকে, কোনো একটা দ্রব্যের দাম বাড়লে তাকে আমরা ইনফ্লেশন বলবো না কিন্তু, ঠিক আছে। একটা বাকেট অফ কমোডিটি দাম যখন ক্রমশ বাড়তে থাকে, হ্যাঁ, এবং সেটা রাইজিং টেন্ডেন্সিতে থাকে, বাড়ছে, বেড়ে গিয়ে স্ট্যাগন্যান্ট হয়ে গেল, তাহলেও বলবো না। যদি ক্রমশ বাড়তে থাকে ওই নেচারটাকে আমরা বলি কি? ইনফ্লেশন বলি, ঠিক আছে, মুদ্রাস্ফীতি বলি। তো বলছে যে এই মুদ্রাস্ফীতির সময় বেনিফিট কার হয়? মাথায় রাখবে সব সময়, যারা কিনা প্রোডাকশান করে, ঠিক আছে, যারা কিনা বিজনেসম্যান, ঠিক আছে। তো অবভিয়াসলি যারা প্রোডাকশান রিলেটেড যারা করে তাদের লাভ হবে। আর যারা কিনা মানে ধার যদি কেউ নেয় তার লাভ হবে। তাহলে কি বললাম? যারা প্রোডাকশান করে তাদের লাভ হবে, আর যদি কেউ ধার নেয় তাদের লাভ হবে। কিন্তু যদি কেউ ধার দেয়, হ্যাঁ, যদি কেউ ধার দেয়, আর যেই সমস্ত ব্যক্তিরা যারা কিনা ফিক্সড ইনকাম, কোনো স্যালারি ক্লাস হতে পারে, যা কিছু হতে পারে, যারা কিনা ফিক্সড ইনকাম, তাদের কি হয়? লস হয়। এবারে মাথায় আসতে পারে যে কেন এটা হয়। দেখো, ধরো আমি তোমাকে বললাম এ এবং বি, এর কাছে 100 টাকা ছিল, বি করলো কি 100 টাকা লোন নিল। তাহলে এ বিকে ধার দিল, বলেছে যে তুমি আমাকে 8% রেটে, ঠিক আছে, আমাকে তুমি ফেরত দেবে। ভালো কথা, কোনো চাপ নেই। এবারে মার্কেটে ইনফ্লেশন হয়ে গেল 10%। মার্কেটে ইনফ্লেশন হয়ে গেছে কত? 10%। 1 বছর পরে বি কি করলো? একে 108 টাকা ফেরত দিল, ঠিক কথা। তাহলে বেসিক্যালি এর কি হলো? এর লস হলো, বুঝতে পারলে? কিন্তু বির লাভ হলো। তাহলে বলো একে আমরা কি বলবো? একে বলবো ক্রেডিটার, ঠিক কি না? তাহলে ক্রেডিটারের কি হবে? লস হবে, লস হবে। কিন্তু বি কে কি বলবো? ডেপ্টার। তাহলে এর কি হবে? লাভ হবে, কোনো চাপ নেই। স্যালারি ক্লাসের কি হবে? লস হবে স্বাভাবিকভাবে, কারণ তাদের রিয়েল ইনকামটা কমে যাবে, ঠিক আছে। ওয়েজ আর্নার যারা আছে তাদেরও লস হবে, কারণ এদের রিয়েল ইনকামটা কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বলছে অপারেশন বর্গা রেফার্স টু। অপারেশন বর্গা বলতে কি বোঝায় জানতে চেয়েছে। বলছে আ প্রোগ্রাম অফ ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ টেনেন্টস। তারপরে বলছে কি? রিঅর্গানাইজেশন অফ শেয়ারিং অফ আউটপুটস বিটুইন দ্য ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য শেয়ার ক্রপার্স। না, এটাও না, অবভিয়াসলি এটাও না। আচ্ছা, রিঅর্গানাইজেশন অফ শেয়ার ক্রপার্স রাইট টু কাল্টিভেট ল্যান্ডস অফ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস। তারপরে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস। ইয়েস, ইট ইজ আ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস। তোমাদের আশা করি মনে আছে অপারেশন বর্গা, যে জমিদার লাঙলজার, ঠিক আছে, নাঙলজার জমিদার। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। ইন দ্য সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 ইন্ডাস্ট্রিজ ওয়ার ডিভাইডেড ইন্টু। আচ্ছা, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে হয়েছিল? 1956-এই হয়েছিল। ফার্স্ট কবে হয়েছিল? ফার্স্ট হয়েছিল 1948-এ, ঠিক আছে, 1948-এ হয়েছিল। মাথায় রেখো, এখান থেকে কিন্তু মিক্সড ইকোনমির কথাটা প্রথম বলা হয়েছিল, ঠিক আছে, মিক্সড ইকোনমি। আচ্ছা, আর মিক্সড ইকোনমি অফিসিয়ালি নেওয়া হলো যদি বলে, সেটা হয়েছিল কিন্তু এই সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। বাই দ্য ওয়ে, এখানে ইন্ডাস্ট্রিগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। নাম্বার এ, বি এবং সি, এরকম 3টে ক্যাটাগরি। এতে ছিল পিএসইউগুলো, বিতে ছিল মিক্সড, আর সিতে ছিল প্রাইভেট, ঠিক আছে। তো এতে পিএসইউ মিক্সড মানে কি? সেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে করবে। সিতে ছিল প্রাইভেট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই।
হুইচ ওয়ান আউট অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিং। তো এদের মধ্যে কোনটা একটা অবজেক্টিভ নয়? বলছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করব, পপুলেশন গ্রোথ কি একটা হতে পারে, এটা নেগেটিভ অ্যাপ্রোচ, তাই না, ভালো জিনিস নয়। তো এটাই হবে অ্যাকচুয়ালি আনসার, যে ইটস নট আওয়ার অবজেক্টিভ অফ ইন্ডিয়ান প্ল্যানিং। সেলফ রিলায়েন্স তো অবভিয়াসলি হবে, ঠিক আছে। প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট জেনারেশন, এটাও তো ডেফিনেটলি হবে, ঠিক আছে। তো আজকে ছিল এই 15খানা এমসিকিউ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, ঠিক আছে। তো চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।